আসসালামু আলাইকুম দর্শক। জুলাইয়ের সুবিধাভোগীরা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে এখনো দাবি করে, মানে এখনো জুলাই ব্যবসাটা যারা রমরমা রাখতে চায় বা জুলাই ব্যবসা করে ইউনূস সরকারের কয়েকটা বছর, 1.5 বছর যারা একেবারে সাংঘাতিক রকম ফর্মে ছিল, এদের ভিতরে যে একটা ধরপড়ানি শুরু হয়েছে, এইটা 2-3 জায়গা থেকে হইতে পারে। একটা হয়তো আওয়ামী লীগ আসার ভয়। নিশ্চিতভাবেই তারা জানে যে আওয়ামী লীগকে, আর তারা যেটা ভেবেছিল, তারা যেটা স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগকে ধূলিসাৎ করে ফেলবে, এইটা এখন বুঝতে পারছে যে এটা সম্ভব না। ওই যতই রাজনীতির ময়দানে বা সংসদে, ফেসবুকে, তাদের আবার ফেসবুকটা বিশাল অস্ত্র, তো সমাবেশ করার মুরুদ নাই, কোথাও জনসমাগম করার মুরুদ নেই। ফেসবুকে যত বক্তৃতা দেয় আওয়ামী লীগকে ঠেকানো হবে, শেখ হাসিনাকে ফেরানো হবে, হ্যাঁ, এটা যে তাদের আশায় গুড়ে বালি, তারা এটা বুঝে গেছে। ফলে আওয়ামী লীগ চলে আসলে পরে, যে আমি এর আগে একটা আলোচনা বলেছি, সম্পর্ক সমস্যাটা এখন এত তীব্র জায়গায় চলে গেছে যে আওয়ামী লীগ ফিরলে পরে এদের যান নিয়ে টানাটানি যারা দেশে আছে। আমি কিন্তু বিএনপির কথা বলছি না, ভেরি ক্লিয়ার। বিএনপির সব নিয়ে টেনশন ফেনশন নাই। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনের নিয়ে অত টেনশন নেই। যান নিয়ে টানাটানি হচ্ছে এই যে জুলাই গং যারা আর কি, তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলন, তথাকথিত বিপ্লব এবং জুলাইয়ের সন্ত্রাসী, এরা জানে যে আওয়ামী লীগ আসছে তাদের যান নিয়ে টানাটানি। আওয়ামী লীগ যেমন জানে যে এরা যদি আরো হৃষ্টপুষ্ট হয় তাহলে আওয়ামী লীগের যান নিয়ে টানাটানি, এবং গেছেও আওয়ামী লীগের যান নিয়ে টানাটানি হয়েছে। বিএনপি যা করেছে সেইটা এই বিদ্বেষ রেষারেষি আওয়ামী লীগ বিএনপির মধ্যে সারা জীবনই আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি কিছু মানুষ মারা যায়, অনেক মানুষ জেলে যায়। বিএনপির বিরুদ্ধে তো কম করেনি। এক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে 250টা মামলা দিয়েছিল, এবং ময়লার গাড়ি পুরানোর মতন আজগবি মামলা দিয়েছিল। ফলে ওদের এটা রুটিন হয়ে গেছে। আওয়ামী লীগ আসলে বিএনপির কিছু মানুষ হয়রানিতে থাকবে, রাতে ঘুমাইতে পারবে না, জঙ্গলে থাকবে, কুয়াশায় ভিজে নদীতে থাকবে, নদী সাঁতরাবে। আর বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজন একই হাল হবে। তো এই জুলাই গং এরা যে ভয় পাচ্ছে, এর বেশ কিছু লক্ষণ আছে। আমি বারবারই বলছি, এই যে তৌহিদ হোসেন মুখ খুলেছে, ব্যাপারটা কি? আমার কোনো দোষ নাই ভাই, আমারে মাফ করে দেন। দেখেন, একটা ফটোকার্ড চারদিকে ছড়াইছে না, সবাই এই ফটোকার্ডটার দিকে নজর দিচ্ছে, সবাই এক কথা বলছে, সব দোষ ডক্টর ইউনূস, আমি কিছু জানি না। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবশ্য ডক্টর সাখাওয়াত হোসেন। তারপরে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোল্ট্রি ও পানির সম্পদ আমদানির তীব্র বিরোধিতা করেছি। শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাদের কিচেন ক্যাবিনেট বলা হতো। সব সিদ্ধান্ত সেখানে হতো। মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয়। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবার সেই মিছিলে যোগ দিয়েছেন। আরো একজন এবং খুবই আলোচিত সমালোচিত, সেটা হলো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদের দাবি, কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতাম না, জানতো না এনসিপি। খুব সিরিয়াস কিছু কথা আসিফ মাহমুদের মুখ দিয়ে এসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়টি জাতীয় নাগরিক পার্টি অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি করা হয়েছে। অনেকে বলেন সব পার্টিকে জানানো হয়েছে। আমি আমার আহ্বায়কের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলেছি। এই চুক্তির আজকে জাতীয় নাগরিক পার্টি কনসার্ন নেয়নি। তাহলে বাবা, তোমাদের জাতীয় নাগরিক পার্টি যে সংসদে আছে, সেখানে কেন মার্কিন চুক্তি নিয়ে তোমরা আওয়াজটা তোলো না? কেন চুপচাপ আছো নীরবে নিবৃতে? এখন আবার বলছো যে, তো নীরবতা যদি সম্মতির লক্ষণ হয় তাহলে তো সংসদে তোমরা নীরব। সেই জায়গায় কেন প্রশ্ন ওঠে না? সংসদে একবার মার্কিন চুক্তি নিয়ে আলাপ হচ্ছে। আচ্ছা, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ কথা বলছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির হয়ে কাজ করেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই চুক্তির জন্য 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার 1 মাসের মধ্যেই চুক্তিটি করলো। আরো কিন্তু 2 মাস সময় ছিল। অনেক সময় আমরা শুনি তিনি তো বিএনপির সঙ্গে সমঝোতা করে অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন, মানে খলিলুর রহমানের কথা বলেছে। তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে এই চুক্তির দায়টা অন্তর্বর্তী সরকারকে দেওয়ার জন্য নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা জনমনে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করেছে বলে দাবি করে আসিফ মাহমুদ বলেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করেছে বলে দাবি করে আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে। নির্বাচনের 3 দিন আগে বিএনপি তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর তারা এখন বলছে এই চুক্তি নিয়ে এখন কিছু করার নেই, এটি আগের সরকার করেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা কিচেন ক্যাবিনেট নিয়ে কথা বলেছেন। আসিফ মাহমুদ এই কিচেন ক্যাবিনেটে ছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমিও বলেছি কিচেন ক্যাবিনেট ছিল, তবে আমি এই ক্যাবিনেটের সদস্য ছিলাম না। আমরা গতকাল যে আলোচনা করেছি আপনাদেরকে জানিয়েছি, আসিফ মাহমুদ ওই কিচেন ক্যাবিনেটে ছিল না, সে ছিল মাঠের খেলোয়াড় হিসেবে। সোমবার দেশে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত কিচেন ক্যাবিনেটের থেকে আসতো। এই ক্যাবিনেটে 7 সদস্য ছিলেন যারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন। তারপরে অন্যান্য বিষয়ে গতকালকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। দর্শক খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত 5 জন উপদেষ্টা ইউনূস সরকারের তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে। এতে করে কি তাদের দায় মুক্তি হয়ে যাবে এই বাংলাদেশে? এই বাংলাদেশের মানুষ কি জবাব নিবে না যে যা যা অন্যায়, অপরাধ, অত্যাচার, নির্যাতন করেছে তার প্রত্যেকটার ভাগিদার ইউনূস সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, এবং ইউনূসকে সব রকম উস্কানি দিয়েছে। সেই সময় একটা কেউ মেরে ফেলতো, আসিফ মাহমুদ যদি মুখ খুলতো, ব্রিগেডিয়ার সাখাওয়াত, ফরিদা আক্তার, আসিফ নজরুল, এরা যদি বলতো যে এই চুক্তিটা আমি মনে করি ঠিক হচ্ছে না, ধরলাম পদত্যাগও করবো না, যদি শুধু এই কথাটা বলতো, তাহলেও কি দেশের জন্য একটু মঙ্গল আসতো না? এবং এখন যে বকবক করছে তারা, আমরা কি ধরে নিতে পারি না যে এরা একটা ভীতি থেকে, একটা শঙ্কা থেকে, একটা দুর্ভাবনা থেকে যে এই দেশের মাটিতে তাদের আর পেটে ভাত জুটবে কিনা? আর ওই যে আবার রিপিট করি শুরুর দিকে গেলে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, ক্ষমতায় যাওয়া লাগবে না। আজকে বাংলাদেশের মানুষ পথে ঘাটে এদেরকে ছিছি কি করছে। আজকে আমরা একটা ভিডিও ছড়িয়েছে, দেখলাম মানুষ বলছে বহু করেছিস আর করবি না, আর যদি করিস তো খবর আছে। সমন্বয়ক, আহ্বায়ক, এই পরিচয়ে দেশের প্রতিটা আনাচে কানাচে মানুষকে ত্যক্ত বিরক্ত করে ফেলেছে, এবং তাদের উপরের শেল্টার হিসেবে ছিল এই উপদেষ্টা, যারা এখন শুধু কোন রকম বলছে আমি তো এটার মধ্যে ছিলাম না, আমার কোনো দোষ নাই। আপনারা দেখেছেন আমাদের এখানে সম্মানিত আলোচকরা আলোচনা করতে এসে বলেন পাকিস্তান যে গণহত্যা বাংলাদেশের উপর করেছিল সেটার দায় পাকিস্তানের সামরিক কর্মকর্তারাও নিতে চায়নি, একজন আরেকজনের উপর দোষ চাপাতো। এই পাকিস্তানের প্রেতাত্মা ইউনূস সরকার এখন আবার তারা নিজেরা বাঁচার জন্য একে অন্যের প্রতি দায় চাপানোর একটা প্রতিযোগিতায় নেমেছে। ঈদ মুবারক। কিন্তু ঈদের দিনেও শেখ হাসিনার প্রচন্ডভাবে বিরোধীরা, ডক্টর আসিফ নজরুলের মতন মানুষেরা সম্ভবত আতঙ্কে আছেন। কখন না জানি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েন, কখন না জানি কি হয়ে যায়। একটু বাড়িয়ে বলছি না, এর প্রমাণ ডক্টর আসিফ নজরুল নিজেই দিয়েছেন। এমনকি তিনি একটি জিনিস পরীক্ষা করতে গিয়ে তার পক্ষ থেকে অনেকটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান, এই কথা তিনি নিজে একাধিক ইন্টারভিউ বলেছেন, অডিও রেকর্ডে তিনি তা প্রকাশ করেছেন, এবং শোনা যাচ্ছে যে 16 ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসতে পারেন যে কোনোভাবে। তো এই গুঞ্জনে, এমন খবরে এরই মধ্যে অনেকের পিলে চমকে উঠেছে। রাতের ঘুমের মধ্যেও অনেকে সম্ভবত শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন, আর ছায়া দেখতে পারার সঙ্গে সঙ্গে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের বুকের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতটা ভয় কেন? যাই হোক, শেখ হাসিনা আসলেই সত্যি ফিরে আসবেন কিনা সেটি বারবার নিজেদের পক্ষ থেকে জাজ করার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে ঈদের দিনে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। যে মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, এই ভিডিওটি রেকর্ড করছি, তার ঘন্টা 4 আগে ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে লেখা, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, ইনভার্টেড কমার মধ্যে। তো পরে লেখা রয়েছে, আপনি কি একমত? যদি একমত হয়ে থাকেন, অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন না, এটি যারা বিশ্বাস করে থাকেন তারা হা হা ইমোজি অথবা সাইন দিন।
আর না হলে লাইক দিন। অর্থাৎ যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা লাইক দিবেন। তো 4 ঘন্টায় হাহা ইমোজি আর রাগের সাইন সবকিছু এবং লাইক মিলে সবকিছু মিলে এখানে 26,000 মানুষ মোটামুটি আমরা বলতে পারি যে ভোট দিয়েছেন। তো লাইক পড়েছে এই 4 ঘন্টায় 15,000, অর্থাৎ যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। রাগের সাইন পড়েছে, অ্যাংরি সাইন 800-এরও বেশি এই 4 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 16,000 মানুষ মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। তার মানে প্রায় 64% মানুষ ডক্টর আসিফ নজরুলের যে প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না এটির বিষয়ে একমত পোষণ করছেন না। তারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন। আর তিনি বলেছেন যদি তার এই মন্তব্যের সঙ্গে একমত হন যে শেখ হাসিনা ফিরে আসবেন না তাহলে হাহা সাইন দিন। তো হাহা সাইন পড়েছে কত? 9,500, অর্থাৎ 36 থেকে 37% মানুষ মনে করছেন শেখ হাসিনা ফিরবেন না। আরেকটি মজার বিষয় লক্ষণীয়, যেটি এর মধ্যে উল্লেখ করেছি, যে শেখ হাসিনা ফিরে আসবেন না এটি যারা মনে করেন তারা হাহা সাইন দিন। তার মানে একটা ব্যঙ্গাত্মক সুরে উত্তরটি দিতে বলেছেন পক্ষে। তো হাহারি একটা তো হেরে গেল। এবং ডক্টর আসিফ নজরুল যতটাই ব্যঙ্গাত্মকভাবে শেখ হাসিনা বিষয়ে প্রশ্নটা করতে পেরেছিলেন বা করতে চেয়েছেন, তিনি নিজেই এখন হাহায়ের শিকার। আসিফ নজরুল্লাহ যতই ধরে নেওয়ার চেষ্টা করুন, মনকে বুঝ দেওয়ার চেষ্টা করুন যে শেখ হাসিনা ফিরবেন না, শেখ হাসিনা ফিরবেন না, বারবার সেখান থেকে নানান ধরনের প্রশ্ন করার চেষ্টা, নানান ধরনের জরিপ চালানোর চেষ্টা, কিন্তু প্রতিটাই তাদের বিপরীতে যাচ্ছে। তার মানে আমরা এটি বলতে চাচ্ছি না যে যা কিছু প্রমাণিত হচ্ছে মানে শেখ হাসিনা ফিরে আসবেন এটি যে সর্বসাকল্যে সেটাই সঠিক হবে সেটি বলতে পারছি না। তো বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি, যদিও কেউ কেউ এটিকে স্টান্টবাজি মনে করছেন, কেউ কেউ গলাবাজি মনে করছেন, চাপাবাজি মনে করছেন। যেটি হোক না কেন, আসিফ নজরুল্লাহ ডক্টর আসিফ নজরুল বা মাহফুজ আলমরা যাই বলুন না কেন, যাই বোঝাতে চান না কেন, তারা যে এক প্রকার আতঙ্কে আছেন সেটি স্পষ্ট। মানে এই যে শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটি নিয়ে নানান ধরনের পরীক্ষা, নানান ধরনের স্ট্যাটাস। এর আগে মাহফুজ আলম স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ এরই মধ্যে ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? কথিত বিপ্লবীদের যেই নানান ধরনের অপকর্ম, ডক্টর ইউনূস সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্ম, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। পাল্টা স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল, তিনি বলেছেন আওয়ামী লীগ আগে থেকেই ছিল, শুধু ফিরে এসেছে তাদের দম্ভ। মানে কত ধরনের মন্তব্য, কত ধরনের পরীক্ষা আমরা এই কদিনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং সরকারও নিঃসন্দেহে খুব স্পষ্ট করে বলছে না শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই তারা বলছে না, শুধু বলছে ভারত সরকার ফেরত দেবে, আমরা চাই। এই আমরা চাইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি নিজ জায়গা থেকে ফিরে আসতে চান, যে ট্রাভেল পাসের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা 15 আগস্টের আগে ট্রাভেল পাস নিতে চান বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতে অবস্থিত, সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা এড়িয়ে যাচ্ছেন। কেন বলতে পারছেন? আমি বারবার একটা কথা বলছি যে আমরাও চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। কেন সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না, হ্যাঁ শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান আমরা দ্রুত গতিতে সেটি ব্যবস্থা করব? সবাই বিপদে আছে। শেখ হাসিনা বিচার যারা জোরে সোরে উচ্চারণ করছেন, দাবি করছেন, আসলে তারাও স্পষ্টভাবে আমার মনে হয় মনে মনে চান না যে তিনি ফিরে আসুন। তারা এইটুকুর মধ্যে থাকতে চাই যে শেখ হাসিনার কিছু হোক আর না হোক, দেশে যেন অন্তত ফিরে না আসে। কেন চান এটি তারাই ভালো বলতে পারবেন। তবে নানান ধরনের সিমটম তো দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবারই দেশ ছেড়েছেন প্যারিসের উদ্দেশ্যে। তারই দেশ ছাড়া নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে অথবা প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার পরেও তিনি যখনই দেশের বাইরে গেছেন, গ্রামীণ সেন্টার থেকে অন্তত তার সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে। তিনি কখন, কোথায়, কিভাবে থাকবেন, না থাকবেন, কোন প্রোগ্রামে অংশ নেবেন, এটি বিষয়ে কিছু জানানো হয়নি। এবার
কেন জানানো হয়নি, তিনি কি আর দেশে ফিরবেন, এরকম নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তবে তিনিও যে ভয় পেয়েছেন, অন্তত এইটুকু আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। জনরোষ যেভাবে বাড়ছে তাতে তার মানে দেশের বাইরে যাওয়ার বিষয়টি যদি আগাম কোনোভাবে কেউ জেনে যান, তাতে মবের শিকারও হতে পারেন, এই আশঙ্কা তো তার রয়েছে, যেহেতু মবের জনক তিনি বাংলাদেশে। অতএব এইবার অন্তত তিনি নীরবে দেশ ছেড়েছেন। তিনি আদৌ ফিরবেন কিনা আমরা জানি না, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভয় যে নানানভাবে ডক্টর ইউনূস সহ তার সাবেক উপদেষ্টাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এইটুকু নির্দ্বিধায় বলা যায়।